হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা বাস্তব সংখ্যার প্রকারভেদ এবং বাস্তব সংখ্যার বেসিক আলোচনা করছিলাম। চলো আজকে বাস্তব সংখ্যার গাণিতিক সমস্যার সমাধান করি। দেখো, এখানে বলছে যে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলত। ওকে, তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে উদাহরণের একটা ম্যাথ যে √2, √5, √7 এবং √10। তো আমরা যদি সংখ্যাগুলোর দিকে খেয়াল করি তাহলে দেখো যে 2, 5, 7, 10 এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার যদি রুট ওভার করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হয় কি অমূলত সংখ্যা। তো সংখ্যাগুলো আমাদের অমূলত আমরা জানি, তারপর আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে অমূলত, এগুলা প্রমাণ করতে হবে। তাহলে দেখো যে আমরা জানি যে যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি সেই সংখ্যাগুলো ছিল আমাদের মূলত সংখ্যা। ওকে, তাহলে দেখো তো যে যদি আমি উদাহরণ 2 থেকে শুরু করি, তো দেখো যে ধরে নিলাম যে আমাদের √2 একটি মূলত সংখ্যা। ওকে, দেখো ধরে নিলাম যে √2 একটি মূলত সংখ্যা। তাহলে দেখো যে যদি √2 হচ্ছে মূলত সংখ্যা হয় তাহলে আমরা √2 কে অবশ্যই p/q আকারে প্রকাশ করতে পারবো, কারণ আমরা দেখছিলাম যে মূলত সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। তাহলে দেখো যে √2 আমরা লিখতে পারবো p/q। ওকে, তাহলে দেখো এখানে p এবং q এখানে কি আমরা লিখে দিব সাইডে। দেখো যে p ও q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। পরস্পর দেখো পি ও কিউ এখানে বলছে কি যে পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, এবং কি হবে দেখো যে পি এবং কিউ অবশ্যই কি হবে আমাদের 1 এর থেকে বড় হবে। তাহলে দেখো যায় পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা বলতে কি বোঝায়, অর্থাৎ যে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 থাকবে সেই সংখ্যাগুলাই হবে পরস্পর সহমৌলিক সংখ্যা। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে দেখো যে 3 এবং 5, তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা পরস্পর সহমৌলিক সংখ্যা বলতে পারবো। কারণ কি দেখো যে যদি 3 করি তার মানে 3 সমান আমরা লিখতে পারবো 1 × 1, এবং এর গুণনীয়কগুলো পাবো দেখো 1, 3। আবার দেখো 5 যদি করি তাহলে 5 পাবো 1 এবং 5। অর্থাৎ দেখো এই যে 3 এবং 5 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা পাচ্ছি না, তাই 3 এবং 5 হবে আমাদের পরস্পর সহমৌলিক সংখ্যা। তাহলে দেখো শুধু কি মৌলিক সংখ্যাগুলাই হবে এমন নয়। ধরো যদি তোমাকে বলি 8 এবং 15, তাহলে দেখো এই সংখ্যাগুলো আমরা পরস্পর সহমৌলিক বলতে পারবো। কেন? দেখো যে 8 এর যদি আমরা সাধারণ গুণনীয়কগুলো লিখি তাহলে পাবো 1, 2, 4, 8, এবং দেখো 15 এর যদি সাধারণ গুণনীয়ক নির্ণয় করি তাহলে আমরা পাবো দেখো 1, 3, 5, 15। ওকে, তাহলে দেখো যে 8 এবং 15 এর মধ্যেও আমরা সাধারণ গুণনীয়ক দেখো যে 1, 1 মিল খুঁজে পাচ্ছি, আর কিন্তু এখানে আছে দেখো 2, এখানে 3, তার মানে এখানে কোনো মিল নেই। তাই আমরা বলতে পারবো দেখো যে 8 এবং 15 এই দুটাকে আমরা বলতে পারবো হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। তো আমরা এখানে যে পি এবং কিউ ধরছি, তার মানে পি এবং কিউ এখানে আমাদের হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যেমন যে 3 এবং 5ও ধরতে পারি, আবার আমরা এখানে ধরতে পারি হচ্ছে 8 এবং 15, এরকম মানও আমরা ধরতে পারবো। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি যে পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। ওকে, এরপরে আমরা কি করবো দেখো, এরপরে আমরা বর্গ করি। তাহলে দেখো তাহলে যদি বর্গ করি তাহলে দেখো যে √2 এর উপরে স্কয়ার = p/q, এই দুইটার উপরে স্কয়ার সাইডে লিখে দিব আমরা বর্গ করে। ওকে, এরপরে আমাদের কাজ কি হবে দেখো, ক্যালকুলেশনটা করে নিই। তাহলে এখানে থাকবে দেখো যে 2 তাহলে উপরে থাকবে দেখো p²/q²। ওকে, এরপরে আমাদের কাজ কি হবে দেখো, আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে দিব। ওকে, তাহলে দেখো উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি তাহলে 2 × q তাহলে দেখো p² হচ্ছে কিউ। এখানে সাইডে লিখে দেই যে উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে পাই। ওকে, তাহলে কিউ দ্বারা আমরা এখানে গুণ করে দিলাম। তাহলে দেখো তো এখন আমরা এখানে কি লিখতে পারবো, তাহলে দেখো যে এখানে লিখতে পারবো 2q তাহলে উপরে থাকবে দেখো যে p²/q। ওকে, তাহলে দেখো তো এখানে যে এখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখো 2q এর মান, ধরো এখানে আমরা এই যে 3 এবং 5 গুলো মান পেয়েছি, এটা যদি আমি p ধরি, এটা যদি q ধরি, ঠিক আছে ওইভাবে দেখো এটা যদি আমি p ধরি, এটা যদি আমি q ধরি, তাহলে দেখো তো যে যদি আমাদের কিউর মানটা 5 হয় তাহলে এখানে 2 × q, অর্থাৎ আমরা এখানে 5 × 10 পাবো। অর্থাৎ তাহলে এই 2q আমরা দেখবো যে এটা একটা পূর্ণ সংখ্যা পাবো। কিন্তু p² / q, অর্থাৎ যদি p এর মানটা আমরা 3 অ্যাপ্লাই করি আর এখানে q দেই
তাহলে দেখবা যে এই সংখ্যাটা কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো না। এখানে 2q, 2q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ, তোমরা যদি এখানে ধরো মানগুলা বসায় দিয়ে ক্যালকুলেটরে চাপো তাহলে কিন্তু এই জিনিসটা দেখতে পাবা যে এখানে কিন্তু পি স্কয়ার ডিভাইডেড বাই কিউর মানটা হচ্ছে পূর্ণ সংখ্যা পাবো না। তাহলে এখানে আমরা দেখবো যে 2q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। কারণ কি এখানে, কারণ পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। ওকে, পি ও কিউ হচ্ছে আমাদের পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। এই কারণে হচ্ছে দেখো যে 2q ইজ ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ। তাহলে এখানে দেখলাম যে এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আর হচ্ছে পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ হচ্ছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয়। তাহলে আমরা স্পষ্টত লিখতে পারবো কি যে 2q ও, তাহলে অতএব 2q ও পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ পরস্পর সমান হতে পারে না। তাহলে দেখো যে পি ও কিউ, তাহলে মানে 2qটা হচ্ছে পূর্ণ সংখ্যা ছিল, আর পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ এটা আমরা তো পূর্ণ সংখ্যা পাবো না। তাহলে কি এই দুইটা পরস্পর সমান হতে পারে না, তাই এই জন্য আমরা লিখতে পারি দেখো যে 2q ইজ ইকুয়াল নট পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি অর্থাৎ রুট টু কে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। আমরা দেখছিলাম যে যদি রুট টু কে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে সেটা কি হবে, আমাদের অমূলদ সংখ্যা হবে। ওকে, তাহলে দেখো যে রুট টু কে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ রুট টু ইজ ইকুয়াল টু নট আমরা লিখতে পারবো কি পি ডিভাইডেড বাই কিউ। তাহলে যেহেতু রুট টু কে আমরা হচ্ছে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাই রুট টু একটা কি মূলদ সংখ্যা হবে না, তাই রুট ওভার টু মূলদ সংখ্যা নয়। তাই রুট টু একটি মূলদ সংখ্যা নয়। তাহলে আমরা বলতে পারবো অতএব যে রুট ওভার টু একটি অমূলদ সংখ্যা। ওকে, এই তো আমাদের হচ্ছে প্রমাণ হয়ে গেল যে রুট টু একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ এখানে ব্যাপারটা হয়েছে কিরকম, যে যদি আমরা একজন চরিত্রহীন মানুষকে প্রমাণ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই চরিত্রবান ব্যক্তির যে চারিত্রিক গুণাবলীগুলো থাকে সেই গুণাবলীর সাথে যদি আমরা তুলনা করি এবং সেই গুণাবলীগুলো যদি তার সাথে ম্যাচ করে যায় তাহলে সে অবশ্যই চরিত্রবান হবে। আর যদি চরিত্রবান ব্যক্তির যে গুণাবলীগুলো ছিল সেই গুণাবলীর সাথে যদি তার ম্যাচ না করে তাহলে সেই ব্যক্তিটা কি অবশ্যই চরিত্রহীন হবে। তো ঠিক একই ব্যাপারটা, যে আমরা জানি যে এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা, তারপরেও প্রমাণ করতে হবে অমূলদ সংখ্যা, তাহলে আমরা কি করবো, অবশ্যই মূলদ সংখ্যার সাথে আগে তার তুলনা করব। তুলনা করার পরে দেখবো যে যদি সেই মূলদ সংখ্যার যে সত্তাবলী এই সত্তাবলী স্যাটিসফাইড করে তাহলে সেই সংখ্যাটা হবে আমাদের অমূলদ সংখ্যা। ওকে, তাহলে দেখো ঠিক একইভাবে করে যদি দেখো আমরা রুট 5 এর ক্ষেত্রে চিন্তা করি, রুট 7 চিন্তা করি, রুট 10 চিন্তা করি, তার মানে কি যে জায়গাতে আমাদের রুট 2 গুলো আছে ওই জায়গাগুলোতে শুধু রুট 5, রুট 7, রুট 10 আমরা যদি বসাই দিই তাহলে কি আমরা এই প্রমাণটা করতে পারবো। ঠিক একইভাবে দেখো যে যদি রুট 5 এর ক্ষেত্রে আমরা চিন্তা করি তাহলে এখানে দেখো যে এখানে আমাদের হচ্ছে রুট 2 ছিল, তাহলে এখানে আমরা হচ্ছে রুট 5 দিয়ে দিব। ওকে, ঠিক একইভাবে এখানে দেখো যে রুট 2 ছিল, রুট 2 জায়গাগুলোতে শুধু রুট 5 দিয়ে দিলেই কাজ শেষ। এই যে তাহলে এখানে আমাদের দেখো এখানে আমরা পাবো হচ্ছে রুট ওভার 5 এর উপরে স্কয়ার। ওকে, তাহলে এখানে আমরা পাবো এটা হচ্ছে 5। ওকে, তার মানে এখানে আমাদের হচ্ছে দেখো 5q হবে, এটা হচ্ছে আমাদের 5q হবে। তাহলে দেখো তো এখানে যে কিউ এর সাথে যে মানটা পাবো তাহলে ওটা কি হবে, 5 এর সাথে যদি গুণ করে দেই স্বাভাবিক সংখ্যা, তার মানে কি এটা আমাদের একটা হচ্ছে পূর্ণ সংখ্যা পাবো, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাও কিন্তু আমাদের একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানেও আমরা বলতে পারবো দেখো যে এটা হচ্ছে 5qটা কি হবে, স্পষ্টত পূর্ণ সংখ্যা হবে, কিন্তু পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ পূর্ণ সংখ্যা হবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেখো যে 5q ও পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ পরস্পর সমান হতে পারে না। তাহলে এখানে কি দেখো 5q ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল নট পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ হবে। অর্থাৎ তাহলে আমরা এখানে কি করতে পারবো যে রুট 5টাকে আমরা পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। যেহেতু রুট 5কে আমরা পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাই এটা কি হবে যে রুট ওভার 5 ইজ ইকুয়াল টু নট পি ডিভাইডেড বাই কিউ। আর যদি পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে না পারি তাহলে এটা একটা হবে আমাদের অমূলদ সংখ্যা। অতএব রুট ওভার 5 একটি আমাদের হচ্ছে
অমূলদ সংখ্যা। তো এভাবে করে যদি যে কোনো পূর্ণবর্গ নয় এমন সংখ্যা দিয়ে থাকে তাহলে সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা সেম স্টাইলেই প্রমাণ করে দিব। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে আমরা ভগ্নাংশের যে লবটা দেওয়া থাকবে সেই লবকে আমরা হর দিয়ে ভাগ দিব। ওকে, তাহলে দেখো তো দেওয়া আছে কয়ে দেওয়া আছে দেখো 1/6। তাহলে আমরা কি করবো যে লব আছে 1 এবং লবকে আমরা হচ্ছে হর দ্বারা ভাগ দিব। ওকে, দেখো 6 দ্বারা যদি ভাগ দিই তাহলে হচ্ছে ছোট ভাগ যাবে না, তাহলে এখানে আমরা দেখো একটা দশমিক নিলে এখানে একটা শূন্য, তাহলে এখানে পাবো 6 একে 6, এখানে তাহলে নামবে 4, দেখো যায় না। আবার একটা হচ্ছে শূন্য নিলাম, তাহলে দেখো যে 6 6 6 36, তাহলে দেখো এখানে 4। আবার একটা যদি নিই দেখো যে 6 6 36 4, তাহলে দেখো এই যে আমরা ভাগ করতেছি, ভাগ করতে 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 দেখো যে 4 বারবার করে আসতেছে, আর আমরা একটা করে শূন্য নিতে থাকবো। আবার দেখো যে 6 6 6 36, তো এইভাবে করে দেখি যদি দেই তাহলে দেখো যে আজীবন হচ্ছে আমাদের সংখ্যাটা চলতে থাকবে। তো এরকমই বলছে যে দশমিক বিন্দুর পরে যদি কোনো সংখ্যা বারবার করে চলে আসে তাহলে সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশ হয়। ওকে, তাহলে এখানে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারবো দেখো যে ইয়াটা 0.16, আর এই 6 সংখ্যাটা বারবার আসতেছিল তাই এরপর আমরা হচ্ছে পুনঃপুনিক দিলাম, অর্থাৎ 6 এর উপরে পুনঃপুনিক দ্বারা বোঝাচ্ছে ওই সংখ্যাটা আমাদের হচ্ছে বারবার করে আসবে। ঠিক একইভাবে করে দেখো যদি আরেকটা দেখি উদাহরণ, দেখো যে গয়ে দেখি যে 3 সমস্ত দেওয়া আছে 2/9, তাহলে এটা আমাদের মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, তাহলে ওই ভগ্নাংশটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিই। তাহলে দেখো অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিচে 9, তাহলে হচ্ছে উপরে পাবো দেখো 3 9 27, 27 আর 2 29। এরপর আমাদের কাজ কি হবে যে লবকে আমরা হর দ্বারা ভাগ দিব। ওকে, তাহলে দেখো 29 ভাগ যদি আমি 9 করি তাহলে আমরা পাবো দেখো যে 3 9 27, তাহলে এখানে থাকবে হচ্ছে 2। ওকে, তাহলে একটা দশমিক নেই, দশমিক নেওয়ার পর একটা হচ্ছে শূন্য নেই। তাহলে দেখো এবার কত দিয়ে ভাগ দিতে পারবো 2 দ্বারা। ওকে, তাহলে 9 দুগুণা 18, তাহলে এখানে থাকবে হচ্ছে 2। দেখো আবার কিন্তু সেম 2 আসলো, তাহলে আবার আরেকটা যদি শূন্য নেই তাহলে দেখো 9 দুগুণে 18, আবার 2 আসতেছে। ওকে, তাহলে দেখো এইভাবে করে যদি আমরা ভাগ করতে থাকি তাহলে আজীবন আমরা আমাদের হচ্ছে এই 2টা চলে আসবে আর আমরা হচ্ছে ভাগ করতে থাকবো। তো আর এখানে আমাদের কি 2 2 2 2 2 2 2 এইটা হচ্ছে রিপিট হতে থাকবে। তো এই যে রিপিট হচ্ছে যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা হচ্ছে কি করবো পুনঃপুনিক দ্বারা দিলেই এইটা হলো আমাদের হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ 3.2 এর উপরে আবৃত্ত দেওয়া আছে, তার মানে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারবো 3.2222222 এভাবে করে আমাদের চলতে থাকবে। তো আশা করি খ এবং ঘ তোমরা হচ্ছে নিজেরাই করতে পারবা। তাহলে দেখো এরপরে বলতে যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এবার আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে দেখো যে যদি আমি ক নম্বরটা করে দিই, ক নম্বরটা নিয়ে চিন্তা করি, দেখো ক্ষয়ে দেওয়া আছে যে 0.35 এর উপরে পুনঃপুনিক। ওকে, তাহলে এখানে কি করবো যে দশমিক বিন্দু ছাড়াই আগে সংখ্যাটা লিখে ফেলবো যখন আমরা লবের কাজ করব। দেখো তাহলে লবে কি করবো যে দশমিক বিন্দু ছাড়াই আমরা হচ্ছে সংখ্যাটা লিখে দিলাম বিয়োগ। দেখো ওই সংখ্যাটিতে আমাদের অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে কত, দেখো অনাবৃত অঙ্কের অঙ্ক কোনো সংখ্যা নেই, তাই এটা হচ্ছে আমাদের শূন্য। এরপরে আমরা হরের কাজ করি, হরে কি করবো যে যেটা আবৃত অঙ্ক দেওয়া থাকবে তো এটা আমরা হচ্ছে 9 বসাই দেবো। দেখো 3 এবং 5 দুটার উপরে পুনঃপুনিক আছে, তার মানে আমরা যে দুটা 9 নিয়ে নিলাম, এবং দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা যেটা থাকবে তো এটা আমরা হচ্ছে শূন্য নিব। দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক নাই তাই আমরা 4 কোনো শূন্য নিব না, তাহলে এটা পাবো দেখো 35/99। তো এখানে আর একটু ক্যালকুলেশন করলে আরো যদি লঘিষ্ঠ আকার করা যায় তাহলে আমরা এটা লঘিষ্ঠ আকার পর্যন্ত নিয়ে যাব। দেখো আরেকটা করে দেই, দেখো যে উম্ম নম্বরটা করে দেই। তাহলে দেখো এটা দেওয়া আছে যে 6.2309, আর পুনঃপুনিক দেওয়া আছে 3 এবং হচ্ছে 9 এর উপর পুনঃপুনিক। তাহলে আমরা কি করব যখন লবের কাজ করব, দেখো লবে আমরা হচ্ছে দশমিক বিন্দু ছাড়া এই সংখ্যাটা বসায় দিব। তাহলে দেখো এই সংখ্যাটা পাবো যে 62309 মাইনাস, এরপর আমরা দেখবো যে সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক দিয়ে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে দেখো অনাবৃত অঙ্ক দ্বারা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের 62, তার মানে 62 মাইনাস করে দিলাম। এরপরে আমাদের কাজ কি হবে, এরপরে আমাদের কাজ হচ্ছে হরের কাজ। দেখো হরে আমরা কি করব, দেখবো যে আবৃত দ্বারা যে সংখ্যাগুলো আছে, দেখো 309 মানে 3 এর উপরে আছে এবং 9 এর উপরে আছে, মানে 309 তিনটা সংখ্যার উপরে আমাদের আবৃত আছে, তাহলে আমরা দিতে পারবো হচ্ছে 3টা 9। এরপরে কাজ কি হবে, দেখো যায় দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা একটা আছে শুধু 2, তার মানে এটার জন্য আমরা নিতে পারবো একটা হচ্ছে শূন্য। এরপরে আমরা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন করি, দেখো ক্যালকুলেশন করলে পাবো যে 62309 মাইনাস 62, তাহলে উপরে পাবো আমরা দেখো 62247, আর নিচে পাবো দেখো যে 9990। ওকে, তাহলে এখানে যদি আমরা আনসার দিই আর এখানে দেখো যে 9990,
তাহলে এই সংখ্যাটাকে আবার যদি একটু ভাগ করি তাহলে আমরা পাবো দেখো যে 20749 ডিভাইডেড বাই 3330 একবারে লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করে নেব। তাহলে এটা হলো আমাদের আনসার। তো এটা ছিল আমাদের হচ্ছে 1 নম্বর ধাপ। তাহলে দেখো তো যে যদি এটাকে আমরা হচ্ছে আর কিভাবে করে করতে পারি, খেয়াল করি। ওকে, দেখো যে আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল, দেখো আমরা হচ্ছে ক নম্বর সমস্যা সমাধান করি। দেখো যে 0.2 উপরে পৌনঃপুনিক। ওকে, তাহলে 0.2 উপরে পৌনঃপুনিক এটার সংখ্যাকে আমরা কি করবো, দেখো যে ইনটু করব, যে একটা 1 লিখবো। 1 এর পরে আমরা চিন্তা করবো যে দশমিক বিন্দুর পরে আমাদের কয়টা অঙ্ক আছে। দশমিক বিন্দুর পরে দেখো আমাদের কাছে 2 আছে, তার মানে কি জয়টা অঙ্ক থাকবে তয়টা আমরা হচ্ছে শূন্য নিয়ে নিব, ইজুকাল টু। ওকে, একটা কাজ। এগেইন আরেকটা আমাদের কাজ করতে হবে, দেখো 0.2 উপরে পৌনঃপুনিক ইনটু একটা হচ্ছে 1 নিব। এরপরে আমাদের কাজ হবে কি, যে দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা যেটা থাকবে তয়টা শূন্য নিব। তাহলে দেখো যে পয়েন্টের পরে কিন্তু অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা নাই আমাদের এখানে, তাই আমরা হচ্ছে আমাদের এখানে শূন্য নিতে হবে না। ওকে, তাহলে এরপরে আমাদের কি কাজ হবে, এইটুকু একটু ক্যালকুলেশন করে নিই। দেখো তাহলে এটা পাবো, দেখো যে 0.2 উপরে পৌনঃপুনিক মানে কি 2 এইভাবে চলতে থাকবে ইনটু 10। আর এখানে দেখো যে 0.222, হ্যাঁ, ডট 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 ইনটু কত, এখানে আমরা পাবো হচ্ছে 1। তাহলে দেখো এটা যদি এমনি নর্মাল আমরা ক্যালকুলেশন করি, তাহলে নর্মাল ক্যালকুলেশন করলে এই সংখ্যাটা পাবো আমরা হচ্ছে 2, আর এটা পাবো দেখো যে 0.222। ওকে, এরপরে আমাদের কাজ কি হবে, এই যে দুইটা সংখ্যা বানায় নিলাম, এই সংখ্যা দুটো এখন আমরা হচ্ছে বিয়োগ করে দিব। তাহলে দেখো তো যদি বিয়োগ করে দেই তাহলে এখানে আমরা কি পাবো, যে 0.2 উপরে পৌনঃপুনিক ইনটু, তাহলে দেখো উপরে থাকবে 10 মাইনাস কত 1 ইজুকাল টু। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এই ক্যালকুলেশনটা আমরা পাবো হচ্ছে 2। ওকে, দেখো 2 মাইনাস 0.22, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 2। তাহলে দেখো অতএব আমরা লিখতে পারবো যে 0.2 উপরে পৌনঃপুনিক ইজুকাল টু 2 ডিভাইডেড বাই 9। দেখো কিছুক্ষণ আগে আমরা কিন্তু ওইটাই পেয়েছিলাম। আমাদের কি ছিল, যে সংখ্যাটা দশমিক বিন্দু ছাড়াই আমরা লিখে দিব, দশমিক বিন্দু ছাড়াই লিখে দিলাম। এখান থেকে আমরা বিয়োগ করব সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক যেটা আছে, অনাবৃত অঙ্ক নেই, তাই এটা হচ্ছে 0। আর হরের কাজ কি করবো, যে যেটা আবৃত দেওয়া থাকবে তো এটা নয়, আর দশমিক বিন্দুর পর অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা, তাহলে এটা পাবো তাহলে 2 ডিভাইডেড বাই 9। তো আমরা হচ্ছে দেখো যে দুইভাবে করেই এর সমাধান করতে পারবো। দেখো ঠিক একইভাবে করে দেখো যে যদি আরেকটা করে দিই, দেখো আমি হচ্ছে ঘ নাম্বারটা করে দিচ্ছি। ঘয়ে দেওয়া আছে দেখো যে 3.78, এটার উপরে আমাদের পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে আমাদের কাজ কি হবে, এটার সাথে আমরা প্রথমে একটা হচ্ছে 1 গুণ করে দেব। গুণ করে দেওয়ার পরে কাজ হবে যে দশমিক বিন্দুর পরে জয়টা অঙ্ক আছে, দেখো 7 আছে 8 আছে, মানে দুইটা অঙ্ক আছে, তাই আমরা হচ্ছে দুইটা শূন্য নিয়ে নিলাম। ওকে, এরপর আবার কাজ কি হবে, যে সংখ্যাটা লিখে দেওয়া 3.78 এর উপরে পৌনঃপুনিক ইনটু, এরপরে আমাদের কাজ হবে কি 1 গুণ করে দেওয়া। গুণ করে দেওয়ার পরে আমরা দেখবো যে দশমিক বিন্দুর পরে আমাদের অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা কত। দেখো তো দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আমাদের কয়টা, এই যে অনাবৃত অঙ্ক হচ্ছে 7, তার মানে একটা আছে, তাই আমরা একটা হচ্ছে শূন্য দিয়ে দিব। ঠিক আছে, ওইভাবে করে আবার সংখ্যাটা বাড়াইতে থাকবো। দেখো তাহলে এটা পাবো, দেখো 3.78 এর উপর পৌনঃপুনিক যেহেতু, তার মানে 888 এইভাবে করে বাড়তে থাকবে ইনটু 100। আর এটাকে দেখো আমরা লিখতে পারবো, দেখো 3.7888 পয়েন্ট এত ইনটু কত 10। তাহলে দেখো এই সংখ্যাগুলোকে আবার আমরা ক্যালকুলেশন করি, 3.788888 ইনটু 100। তাহলে এটা পাবো আমরা 378.888। দেখো 378.888 এভাবে করে আমাদের সংখ্যাটা আসছে। ওকে, আর দেখো যে যদি আমরা সেম ভাবে করে দেখো এটা ক্যালকুলেশন করি, তাহলে পাবো 3.7888 ইন্টু 10। ওকে, তাহলে এটা দেখো আমরা পাবো হচ্ছে 37.888। ওকে ওকে, তাহলে এবার আমাদের কাজ কি হবে, আমাদের হচ্ছে এবার সংখ্যা দুটারে আমরা বিয়োগ করে দিব। তাহলে দেখো তো যদি এখানে বিয়োগ করি তাহলে এখানে আমাদের কি থাকবে, যে 3.78 এর উপর পৌনঃপুনিক, আর উপরে ছিল দেখো যে 100 আর নিচে পাবো কি -10। ওকে, ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এখানে যদি আমরা এখন ক্যালকুলেশনটা করি তাহলে দেখবা এই মানটা আসবে 378.888 মাইনাস 37.888। তাহলে এটা আমরা পাবো দেখো 341। এটা এই সংখ্যাটা আসবে আমাদের 341। ওকে, এরপরে আমাদের কাজ কি হবে, অতএব 3.78 এর উপর পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু, তাহলে দেখো 341 ডিভাইডেড বাই, আর এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা হচ্ছে 90। ওকে, তাহলে এই সংখ্যার এইটাই হচ্ছে আমাদের সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। ওকে,
তাহলে দেখো এটাকে আমরা যদি এখন আবার হচ্ছে 1 নম্বর ধাপে চিন্তা করি, তাহলে দেখো তো 1 নম্বর ধাপে কি ছিল, যে আমরা যখন লবের কাজ করব, লবে কি করব, যে দশমিক বিন্দু ছাড়াই আমরা সংখ্যাটা প্রথমে লিখে ফেলবো। তাহলে দেখো দশমিক বিন্দু ছাড়াই সংখ্যাটা ছিল 378 মাইনাস, এরপরে আমাদের কাজ কি করবো, যে সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক দ্বারা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে আমরা মাইনাস করে দিব। তাহলে অনাবৃত অঙ্ক দ্বারা সংখ্যা ছিল হচ্ছে দেখো যে 37, তাহলে এই 37টারে আমরা মাইনাস করে দিলাম। লবের কাজ শেষ। এবার হচ্ছে হরের কাজে। দেখো হরে কি করব, যে যেটা আবৃত দশমিক সংখ্যা দেওয়া থাকবে তো এটা আমরা হচ্ছে 9 নিব। দেখো এটির উপরে আবৃত দেওয়া আছে একটা সংখ্যা, তার মানে হচ্ছে 9। এরপরে আমাদের কাজ কি হবে, যে দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্ক জয়টি থাকবে তো এটা হচ্ছে 0 নিব। তাহলে দেখো দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্ক দেখতেছি একটা, অর্থাৎ হচ্ছে 7 শুধু সংখ্যাটা আছে, তাহলে একটা হচ্ছে আমরা নিয়ে নেবো 0। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করে 90, আর উপরে পাবো দেখো যে 378 মাইনাস 37 ইকুয়াল টু পাবো 341। এই যে 341। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পদ্ধতি। তোমাদের যেটা ভালো লাগে সেটাই হচ্ছে অ্যাপ্লাই করবা। তাহলে দেখো আনসার কিন্তু একই আছে, 341 ডিভাইডেড বাই 90, 341 ডিভাইডেড বাই 90। তো আশা করি সবাই বুঝতে পারছি। বলছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা দেখছিলাম যে কখন দুইটা ভগ্নাংশ সদৃশ হবে, যখন এদের অনাবৃত এবং আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাগুলো সমান হবে, তখন এই ভগ্নাংশ দুইটা সদৃশ হবে। তো দেখো যে যদি আমরা ক নম্বর উদাহরণের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে দেখো যে কয়ে দেওয়া আছে আমাদের 2.23 উপরে পূর্ণগুণিক, আরেকটা দেওয়া আছে দেখো যে 5.235 এর উপরে পূর্ণগুণিক। তো দেখো তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে প্রথম সংখ্যাটাতে আমাদের আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে কত, একটা, আর এখানে দেখো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে দুইটা। তার মানে কি আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাগুলা মিল নেই। আবার দেখো যে কয়ে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা দেখো দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 2, তার মানে কি একটা দেওয়া আছে। আর এখানে দেখো যে 5.2, তার মানে এখানেও একটা অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা দেওয়া আছে একটা। তার মানে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাগুলো কিন্তু মিল আছে। আমরা কি জানি যে যদি অনাবৃত এবং আবৃত দুইটাই অঙ্কের অঙ্ক সংখ্যাগুলো সমান থাকে তাহলেই কেবল সদৃশ হবে। তাহলে আমাদের এখন কি করতে হবে, যে তাহলে দেখতেছি যে এই দুইটা ভগ্নাংশ আমাদের অসদৃশ ভগ্নাংশ বা বিসদৃশ ভগ্নাংশ। তাহলে আমাদের কাজ হবে এখন এই অসদৃশ বা বিসদৃশ ভগ্নাংশগুলোকে সদৃশ ভগ্নাংশে রূপান্তর করা। তো আমরা জানি যে অসদৃশ ভগ্নাংশকে যদি সদৃশ ভগ্নাংশে রূপান্তর করতে যাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোতে আমাদের সর্বোচ্চ অনাবৃত অঙ্ক, যে অঙ্ক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাটাকে নির্ণয় করতে হবে। সেই অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাটাই হবে আমাদের যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব সেখানকার অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা। আর আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাগুলোর লসাগু যে পাবো সেই সংখ্যাটা হবে আমাদের হচ্ছে ওই সদৃশ ভগ্নাংশের আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা। ওকে, তাহলে দেখো তো এখানে আমরা দেখি, এখানে লিখি যে এখানে এখানে সংখ্যাগুলোতে দেখো সংখ্যাগুলোতে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বাধিক অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা দেখো এখানে একটা আর এখানেও একটা, তার মানে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে আমাদের 1। ওকে, তাহলে আমাদের যে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করবো সেখানে আমাদের অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা থাকবে হচ্ছে একটা, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে, আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে কি, যে সংখ্যাগুলোর মধ্যে যে আবৃত অঙ্ক দেওয়া আছে সেই অঙ্ক সংখ্যাগুলার লসাগু। তাহলে দেখো এটার আমাদের পেয়েছি কত, যে 1 ও আর এটার ক্ষেত্রে আমাদের দুইটা ছিল দেখো যে 2 এর লসাগু। তাহলে দেখো এত এর লসাগু, তাহলে এটার লসাগু আমরা পাবো হচ্ছে 2। ওকে, তাহলে আমাদের যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করবো সেটার আমাদের আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে আমাদের হচ্ছে দুইটা। ওকে, এরপরে আমাদের কাজ কি হবে, দেখো সংখ্যাটা লেখা। দেখো এখানে দেওয়া আছে দেখো যে 2.23, তাহলে এটাকে 3-এর উপর পৌনঃপুনিক, তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখবো। দেখো তাহলে দেখো যে 2 পয়েন্ট, তাহলে দেখো তো দশমিক বিন্দুর পরে আমাদের কয়টা সংখ্যা হবে, অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা পাবো একটা আর আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা পাবো দুইটা, তার মানে দশমিক বিন্দুর পরে আমাদের সংখ্যা থাকবে হচ্ছে 3টা। তাহলে দেখো যে এখানে 2 3, তাহলে দেখো 3-এর উপর পৌনঃপুনিক আছে, মানে কি 3-এর উপরে আমরা হচ্ছে বাড়াই দিব। ওকে, তাহলে দেখো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে দুইটা, তার মানে দুইটার উপরে আমরা হচ্ছে পৌনঃপুনিক দিলাম, আর অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে একটা। ঠিক একইভাবে দেখো যে যদি এটা করি, দেখো 5.235 এর উপরে পৌনঃপুনিক, তাহলে এই সংখ্যাটা আমরা পাবো দেখো যে 5.235 এর উপর, তার মানে 3 এবং 5 এর উপরে পৌনঃপুনিক।
তার মানে আর কোনো সংখ্যা আমাদের বাড়াইতে হইলো না। তাহলে এই যে সংখ্যাটা পেলাম, দেখো এই যে সংখ্যাটা পেলাম, এই যে সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে দেখো এখন আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আমাদের হচ্ছে 2 আর অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে একটা করে। তার মানে কি আমরা বলতে পারবো যে এই দুইটি ভগ্নাংশকে আমরা বলতে পারবো সদৃশ। ওকে, ঠিক একইভাবে করে দেখো যে যদি আমরা খ নম্বরটা চিন্তা করি, তাহলে দেখো তো খয়ে, দেখো আমাদের খয়ে দেওয়া আছে, দেখো খ, দেখো খ, দেখো ক্ষয়ে দেওয়া আছে আমাদের 7.26 এর উপর পুনঃপুনিক এবং দেখো 4.237 এর উপরে পুনঃপুনিক। ওকে, তাহলে দেখো তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম সংখ্যাটাতে আমাদের আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে একটা এবং অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে একটা। দ্বিতীয় অঙ্কটাতে দেখো যে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে একটা এবং অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে দুইটা। তার মানে কি অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাগুলো এখানে কিন্তু অসমান। তার মানে কি এই দুইটা হচ্ছে আমাদের অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আমাদের কাজ কি এখন এটাকে হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করা। ঠিক তাহলে আমরা আগে প্রথমে নোটিস করে নিব যে এখানে আমাদের সংখ্যাগুলোতে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা সর্বাধিক কত আছে। তাহলে দেখো এখানে একটা আছে আর এখানে দুইটা, তার মানে সর্বাধিক অঙ্ক সংখ্যা আছে আমাদের হচ্ছে দুইটা। ওকে, তাহলে সর্বাধিক অঙ্ক সংখ্যা হচ্ছে আমাদের 2। এরপরে দেখো তো এখানে আমরা হচ্ছে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা কত হবে। এখানে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে 1 আর এখানেও কিন্তু আমাদের 1 আছে, তার মানে এখানেও আমাদের হবে 1। তাহলে 1 ও 1 এর লসাগু হবে আমাদের 1। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1। এরপরে আমাদের কাজ কি দেখো, এরপরে আমাদের কাজ হবে সেই সংখ্যাগুলোকে আবার এই যে দেখো দশমিক বিন্দুর পরে যেন আমরা তিনটা সংখ্যা পাই এবং আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা পাবো একটা আর অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা পাবো দুইটা। ওকে, তাহলে দেখো লিখি যে 7.26 এর উপর পুনঃপুনিক, তাহলে এই সংখ্যাটা আমরা দেখো 7.26। দেখো অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা থাকবে দুইটা, তার মানে আর বাড়াবো তাহলে কয়টা, দেখো 6 এর উপর পুনঃপুনিক, তার মানে হচ্ছে 6। ওকে, তাহলে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে 26 আর আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা তার একটা, তার মানে হচ্ছে 6 এর উপরে পুনঃপুনিক। ঠিক একইভাবে দেখো যে 4.237 এর উপরে পুনঃপুনিক ইকুয়াল টু, তাহলে এই সংখ্যাটাকে বাড়াবো দেখো যে 4.237 এর উপরে পুনঃপুনিক। তাহলে দেখো এখন আমরা যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটা পেলাম, এখানে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 2, তার মানে কি এখানে আমাদের এই যে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 2 আর আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে আমাদের 1, অর্থাৎ এই যে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাগুলো হচ্ছে আমাদের একটা। তাহলে এই যে আমরা হচ্ছে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করলাম। ওকে, এরপরে দেখো যে যদি তিনটার ক্ষেত্রে খেয়াল করি, অর্থাৎ দেখো এই যে এবার দেখো যে ঘ নম্বরের ক্ষেত্রে খেয়াল করি, দেখো যে ঘয়ে কিন্তু আবার আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া নেই, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা হচ্ছে আবার সেই সংখ্যাগুলো হচ্ছে চিহ্নিত করে নিই। দেখো যে ঘ নাম্বার। ওকে, তাহলে দেখো যে ঘয়ে দেওয়া আছে ঘয়ে দেওয়া আছে 12.32 একটা সংখ্যা, আরেকটা দেওয়া আছে দেখো 2.19 এর উপরে পুনঃপুনিক, আবার দেখো যে 4.3256 এই দুইটার উপরে আমাদের পুনঃপুনিক দেওয়া আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, যাকে সংখ্যাগুলোতে আগে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাগুলো নির্ণয় করা। তাহলে দেখি যে এখানে আমাদের দেখো এখানে কিন্তু 12.32, তার মানে এই যে 23 এটা কিন্তু আমাদের অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা, অর্থাৎ দশমিক বিন্দুর পরে আমাদের এই সংখ্যাগুলো কিন্তু পুনরাবৃত্তি ঘটেনি। দেখো যে এখানে শেষ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের অনাবৃত অঙ্ক সংখ্যা। এখানে দেখো অনাবৃত অঙ্কের সংখ্যা হচ্ছে একটা আর এখানে হচ্ছে আমাদের অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা দুইটা। তার মানে কি আমাদের সর্বোচ্চ অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে হচ্ছে দুইটা। তাই আমরা লিখতে পারবো যে সংখ্যাগুলোতে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে 2। এবং দেখো আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা কত হবে, তাহলে দেখো আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে, দেখো আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে, তাহলে দেখো প্রথম অংশটাতে আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে নাই, তার মানে কি আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা হবে দেখো 0। ওকে, এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে কত, একটা, তার মানে 1। এবং এবং আর হচ্ছে তৃতীয়টাতে দেখো তৃতীয় সংখ্যাটাতে আমাদের আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা দেওয়া আছে হচ্ছে দুইটা। ওকে, তাহলে এবং হচ্ছে 2 এর লসাগু, তাহলে দেখো যে 0 1 2 এর লসাগু যদি আমরা করি তাহলে পাবো হচ্ছে 2। ওকে, লসাগু পাবো হচ্ছে 2। এখন আমাদের এই যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশটা পাবো, ওই ভগ্নাংশটার ক্ষেত্রে অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা থাকবে 2 এবং আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা থাকবে 2। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা সংখ্যাগুলোকে সাজায় লিখি। দেখো তাহলে দেখো তো 12.32, তাহলে এই সংখ্যাটাতে আমাদের অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা থাকবে দেখো 12.32 অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, আর আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা থাকবে 2, তার মানে তো নাই, তার মানে আমরা কি করবো 0 0 দিয়ে দিব আর উপরে পুনঃপুনিক দিয়ে দিব। ওকে, ঠিক একইভাবে করে দেখো তাহলে হচ্ছে 2.19 এর উপর পুনঃপুনিক, তার মানে দেখো যে 2 দশমিক দেখো যে 1, এরপরে কি করতে হবে আমাদের 9টারে 9 এর উপর পুনঃপুনিক আছে, মানে 9টারে আমরা হচ্ছে বাড়াই দিয়ে থাকবো। দেখো যে 9 9 9, এরপর আমাদের কি কাজ হবে দুইটা আবৃত, তাহলে আবৃত দিয়ে দিলাম আর দুইটা হচ্ছে অনাবৃত।
রেখে দিলাম। এরপরে দেখো যে 4.3256 এর উপরে পুনঃপুনিক। ওকে, তাহলে এটাকে আমরা কি করবো, দেখো যে 4.3256 আর 5 এবং 6 এর উপরে পুনঃপুনিক। তাহলে দেখো এই যে আমাদের দশমিক ভগ্নাংশগুলো দেওয়া ছিল, এগুলাকে কিন্তু আমরা এখন কি করলাম, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করলাম। কারণ কি, কেন সদৃশ? কারণ দেখো এই যে আমরা আবৃত দশমিক ভগ্নাংশগুলো লিখছি, এগুলার দেখো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা এবং অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাগুলা একই। ওকে, তাই এটা হচ্ছে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর। তো এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এটা আমরা এখন সামনের দিকে যখন যোগ বিয়োগ করব, তখন কিন্তু আমাদের এই জিনিসটা কাজে লাগবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে দেখি, এরপরে আমাদের বলছে হচ্ছে যোগ করো। তো যোগ করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে যে অসদৃশ ভগ্নাংশগুলোকে সদৃশ ভগ্নাংশে রূপান্তর করা। ওকে, দেখো আমরা যদি হচ্ছে ক নাম্বার থেকে সমাধান করতে থাকি, দেখো যে কয়ে দেওয়া আছে যে 0.455 এর উপর পৌনঃপুনিক প্লাস দেখো যে 0.134 3 এবং 4 এর উপরে পৌনঃপুনিক। তো আমাদের প্রথমে আগে দেখতে হবে যে দশমিক ভগ্নাংশগুলো দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোতে আমাদের সদৃশ নাকি অসদৃশ। দেখো এখানে আমাদের দেওয়া আছে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 1 আর এখানে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা দেওয়া আছে 2। তার মানে কি, এখানে আমরা দেখতেছি যে সংখ্যা দুইটি অসদৃশ। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তাহলে দেখো সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নেই। তাহলে লিখবো আমরা, দেখো যে এখানে 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 অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বাধিক কত আছে, এখানে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা সর্বাধিক। দেখো এখানে আছে একটা আর এখানে আছে আমাদের একটা, তার মানে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা সর্বাধিক হবে 1। এবং দেখো যে এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত হবে, দেখো যে এটার ক্ষেত্রে আমরা দেখছি যে আছে 1 ও, আর এটার ক্ষেত্রে আমাদের কি আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে 2 এবং দাও এখানে এবং 1 এবং 2 এর লসাগু। তাহলে দেখো এর লসাগু, তাহলে দেখো 1 এবং 2 এর লসাগু আমরা পাবো হচ্ছে 2। ওকে, তাহলে লসাগু হচ্ছে 2। এবার আমরা কি করবো, যে অসদৃশ ভগ্নাংশগুলোকে আগে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নেই। তাহলে দেখো এখানে আমরা পাবো, দেখো যে 0.45 এর উপর পুনঃপুনিক, তাহলে এটা আমরা পাবো দেখো যে 0.45। তার মানে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা একটা আর আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে 2টা, তার মানে কি আমাদের এখানে আরেকটা 5 বাড়াইতে হবে। তাহলে এই যে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা পেলাম হচ্ছে 2টা আর অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা পেলাম একটা। ঠিক একইভাবে দেখো যে এটা 0.134 3 এবং 4 এর উপরে পুনঃপুনিক দেওয়া আছে। তাহলে এটা পাবো দেখো যে 0.134 3 এবং 4 এর উপরে পুনঃপুনিক আছে। দেখো এখন আমরা হচ্ছে এখানে যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা নিয়ম অনুসরণ করব। দেখো যে প্রথমে এখানে কি করব, যে দুইটা হচ্ছে খাড়া দিয়ে দিব। দেখো যে এই পাশে একটা খাড়া দিব, এই পাশে একটা খাড়া দিব। এখন করব কি, যে যেখান থেকে আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশটা শুরু হয়েছে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকের দিকে চিন্তা করব। তো বাম দিক থেকে যেটা করবে তোমরা, আমরা হচ্ছে দুইটা সংখ্যাকে খাড়া রেখার ডান দিকে নিয়ে যাব। তাহলে দেখো খাড়া রেখার ডান দিকে যদি নিয়ে যায়, তাহলে এখানে পাবো যে 55 আর এখানে পাবো দেখো যে 34। এরপরে আমরা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন করব। ওকে, তাহলে দেখো নর্মাল যদি আমরা যোগ করি, তার কি পাবো, দেখো যে 5 আর 4 9, 5 আর 3 8 রেখে দাও। ওকে, ঠিক একইভাবে দেখো যে 5 4 9, তারপর 5 আর 3 8, তারপর 4 আর 1 5.0। ওকে, তাহলে এই যে আবৃত্ত দশমিক আছে এখানে, তার মানে এটার উপরে আবৃত্ত, এটার উপরে আবৃত্ত। ওকে, তাহলে এই যে যোগ করলাম, তাহলে এইটার আমরা যোগফল কত পাবো, অতএব দেখো আমাদের নির্ণয় যোগফল তাহলে দেখো 0.589 8 এবং 9 এর উপরে পৌনঃপুনিক। কিন্তু খাড়ার রেখার যে ডান সাইডে আছে, ওই ডান সাইডে কিন্তু আমরা লেখাটা আর লিখে দিব না। ওকে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতিতে আমরা করতে পারি, দেখো যে যদি এই সংখ্যাটাকে আমি লিখি, দেখো যে 0.45 এর উপর পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু, তার মানে এটা পাচ্ছিলাম যে 0.45 আর 5, তার মানে হচ্ছে আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা ছিল 2টা এবং অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা ছিল একটা। এখন ঠিক এভাবে করে দেখো যে এখানে হলো 134 3 এবং 4 এর উপর পৌনঃপুনিক, তার মানে 0.134। ওকে, 3 এবং 4 এর উপরে পৌনঃপুনিক। তো আমরা আগে কি করবো, যে নর্মালি হচ্ছে আমরা যোগ করে ফেলবো। দেখো যে 5 আর 4 হচ্ছে 9, তাহলে দেখো 5 আর 3 হচ্ছে 8, 4 আর 1 5.0। ওকে, তো এখানে আমাদের কি করতে হয়, এখানে আমাদের হচ্ছে কোনো কিছু একটা যোগ করতে হয়। কি যোগ করব, দেখবো যে আমাদের এই যে আবৃত্ত দশমিক ভগ্নাংশটা আছে,
এখানে আমরা হচ্ছে প্রথমের দিকে দেখবো যে আমাদের যোগ করার পরে যদি কোনো কিছু হাতে থাকে তাহলে ওই হাতে থাকাটা আমরা এখানে হচ্ছে যোগ করে দেবো। দেখো এখানে আমরা যদি দেখি 4 এবং 5 9, তার মানে কোনো হাতে থাকতেছে না। আবার দেখো 5 আর 3 8, তার মানে এখানেও কোনো হাতে থাকতেছে না, তাই এখানে আমাদের হচ্ছে 0 যোগ করে দিলে দেখো এটা আমরা পাবো যে 0.589, অর্থাৎ এই সংখ্যাটাই আমরা পাবো 0.589। আর দেখো 8 এবং 9 এর উপর এই যে এখানে আমাদের হচ্ছে পূর্ণপণিকগুলো থাকবে, এখানে হচ্ছে আমাদের পূর্ণপণিকগুলো থাকবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, ওইভাবে দেখো যে উদাহরণের ম্যাথটা আমরা সমাধান করি। দেখো উদাহরণটাতে দেওয়া আছে যে 3.89 লিখি। দেখো উদাহরণে দেওয়া আছে আমাদের দেখো যে 3.89, 8 এবং 9 এর উপর পূর্ণপণিক। আবার দেখো যে 2.1787 এবং 8 এর উপর পূর্ণপণিক, 5.89798 7 এবং 8 এর উপরে পূর্ণপণিক। ওকে, তাহলে এখন খেয়াল করি আগে আমরা কি করব, অসদৃশ দশমিক ভগ্নাংশগুলোকে আগে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিব। তাহলে দেখো এখানে আমাদের অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা 0, এখানে আছে একটা আছে আর এখানে দুইটা, তার মানে সর্বাধিক অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা আমাদের হবে এখানে 2। ওকে, 2। এখন দেখো এখানে আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা কত হবে, আমরা জানি যে সংখ্যাগুলোতে যে আবৃত্ত দশমিকের অঙ্ক দেওয়া থাকবে ওই সংখ্যাগুলোর আমরা লসাগু নির্ণয় করলে আবৃত্ত দশমিক সংখ্যাটা পেয়ে যাব। ওকে, তাহলে দেখো এখানে প্রথমটাতে দেওয়া আছে আমাদের হচ্ছে কত 2, দেখো 2, আর এটাতে দেওয়া আছে এখানেও দেওয়া আছে 2 এবং 3 এর লসাগু। তাহলে দেখো যে 2 2 এবং 3 এর লসাগু কত পাবো, 2 2 এবং 3 এর লসাগু পাবো আমরা 6। ওকে, দেখো যে 2 2 আর 3, তার মানে কি 2 দ্বারা যদি ভাগ দেই তাহলে এখানে থাকবে 1 1 আর এখানে কত 3, তাহলে 3 2 6। ওকে, এখন আমরা হচ্ছে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিই। দেখো তাহলে এটা পাবো দেখো 3.89 এর উপর পূর্ণপণিক, তার মানে 3 পয়েন্ট, দেখো আবৃত্ত দশমিক সংখ্যার পরে আমাদের মোট সংখ্যা থাকবে কয়টা, 8টা। দেখো 6 আর 2 8টা, তাহলে আমরা হচ্ছে 8টা সংখ্যা লিখবো। দেখো 3.89, দেখো 89 এর উপর পূর্ণপণিক আছে, তার মানে বাড়াইতে থাকি 89 89 89। এরপর দেখো আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা 6টা, তাহলে 1 2 3 4 5 6, আর এই যে দুইটা হচ্ছে আমাদের অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা। ওকে, এখন আবার দেখো যে আমাদের দেওয়া ছিল হচ্ছে যে 2.178 এর উপর পূর্ণপণিক। ওকে, তাহলে দেখো যে 2.178, তাহলে দেখো সংখ্যাটা কি বাড়বে, যে 7 এবং 8 এর উপর পূর্ণপণিক আছে, তার মানে ওই সংখ্যাটাকে আমরা বারবার করে বাড়াইতে থাকবো। তাহলে দেখো এখানে 7 8 7 8 7। ওকে, তাহলে এটার উপরে পূর্ণপণিক ছিল এবং এটার উপরে পূর্ণপণিক ছিল। আবার দেখো এটা সংখ্যা দেওয়া আছে, দেখো যে 5.89798, এই দুটার উপরে পূর্ণপণিক, তাহলে এই সংখ্যাটা বাড়াইতে থাকি। দেখো 5.89798, আবার দেখো বাড়তে থাকবে, তাহলে 798। ওকে, 7 এবং 8 এর উপর পূর্ণপণিক আছে, মানে তিনটার উপরে আমাদের পূর্ণপণিক দেওয়া আছে, তাহলে এটার উপরে একটা পূর্ণপণিক আর এটার উপরে একটা পূর্ণপণিক। এরপরে আমরা হচ্ছে যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে বলছিলাম যে আমরা একটা হচ্ছে কি করব, খাড়া চিহ্ন দিব। ওকে, খাড়া চিহ্ন দেওয়ার পরে কি করব, যে দশমিক যেখান থেকে আবৃত্ত দশমিকটা শুরু হয়েছে অর্থাৎ সর্ব বামে, ঠিক আছে, সর্ব বামে, তাহলে ওইখান থেকে আমরা হচ্ছে কি দুইটা দুইটা করে সংখ্যা ওখানে নিয়ে যাব। ওকে, তাহলে দেখো এখানে নিয়ে গেলাম হচ্ছে 8 9 8 7, আর এখানে নিয়ে যাবো হচ্ছে 7 9। ওকে, তাহলে এরপরে আমরা এখানে হচ্ছে এখন যোগ করি। যোগ করার পরে যেটা যোগফল পাবো সেটা হবে আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ। ওকে, তাহলে দেখো তো এখানে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কি কি পাবো, দেখো 9 9 18 18 আর সাথে 25, 25 এর 5 হাতে বাকি 2, তাহলে দেখো 8 8 16 16 আর সাথে 23, 23 আর পাশে 23 আর 2 25, 25 এর 5 হাতে বাকি থাকলো 2। দেখো এখান থেকে যখন আমরা এইদিকে যাচ্ছি তখন দেখো আমাদের হাতে কিন্তু থাকতেছে 2। এই দুইটাই আমরা হচ্ছে কি করি, যে মূলত পরবর্তী যে সংখ্যাগুলোর সাথে যোগ করে দিতে হয়, তো এটা আমরা দেখবো একটু পরে। দেখো তাহলে এখন আমাদের হাতে ছিল হচ্ছে 2, তাহলে এখানে দেখো যে 8 আর 2 10, 10 আর 9 19, 19 এর সাথে 26 এর 6 হাতে বাকি 2, এটা থাকবে হচ্ছে 11। তাহলে এটাই যে এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটাই হচ্ছে আমাদের কি আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগফল এটা। ওকে, তাহলে মানে এই দুইটা এই তিনটা ভগ্নাংশ যদি আমরা যোগ করি তাহলে এর যোগফল পাবো। দেখো তো নির্ণয় যোগফল, দেখো নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল, তাহলে নির্ণয় যোগফল কি পাবো 11 পয়েন্ট, দেখো 97576576। ওকে, এই যে খাড়া চিহ্নের যে ডান দিকে আছে এই সংখ্যাটা কিন্তু আমরা হচ্ছে এখানে আর লিখবো না, এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার। ওকে, আরেকটা পদ্ধতি কি, দেখো আরেকটা পদ্ধতিতে কি করা যায়, ধরো এই যে খাড়া যে চিহ্নের ডান দিকে আমরা লিখছি এইটা হচ্ছে লিখে না। ওকে, দেখো যদি আমরা এই ক্যালকুলেশনটাকে মনে হচ্ছে বাদ দিই। ওকে,
তাহলে আমাদের কি করতে হবে, যে সবার শেষের দিকে মনে হয় যে আমাদের কোনো কিছু একটা হচ্ছে যোগ করতে হবে। এখন যদি আমরা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, দেখো যে 9 এর সাথে 16, 16 আর 8 24, তার মানে এখানে আমাদের হয়তো কত, এখানে হয়তো আমাদের একটা হচ্ছে 4। ওকে, তারপরে দেখো আবার নর্মাল ক্যালকুলেশন করতে থাকলে এই দিকের সংখ্যাগুলোর কোনো পরিবর্তন হইতো না। কিন্তু দেখো এখানে যদি আসতাম আমরা, এখানে এই দুইটার ক্ষেত্রে এখন খেয়াল করি, দেখো যে 9 9 18, 18 আর এখানে থাকতে হচ্ছে আমাদের 7, 18 আর সাথে আমরা জানি হচ্ছে 25, 25 আর এখানে দেখো 25 আর এখান থেকে হাতে আসতো 2, 25 আর 2 27, 27 এর 7 দিছিলাম, হাতে ছিল আমাদের 2। তাহলে দেখো 8 8 16, 16 আর সাথে হচ্ছে 23, 23 আর 2 25। তাহলে এই যে এখান থেকে আমরা যখন ক্যালকুলেশন করতেছি দেখো যে 25, 25 এর এই 5 তো আমরা এখানে নিয়ে আসলাম, এই যে হাতে থাকতেছিল 2, তো এই দুইটাকে আমরা যদি অ্যাকুরেট আমরা আবৃত্ত দশমিক সংখ্যাটার যোগফলটা পেতে যাই, তাহলে এই দুইটা আমাদের কি করতে হবে, যে সর্বশেষ সংখ্যাটার সাথে আমাদের যোগ করে দিতে হবে। তাহলে দেখো এই যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই যোগফলটা পেয়ে যাব। তো তোমাদের ইচ্ছা যেটা করতে পারো। এরপরে বলছে দেখো যে বিয়োগ করো। ওকে, তাহলে বিয়োগ করার ক্ষেত্রে আমরা সেম একই কাজ করব, আগে অসদৃশ দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করব, এরপরে যোগের ন্যায় আমরা হচ্ছে কি নরমাল বিয়োগ করব। ওকে, তা দেখো যে যদি আমি ক নম্বরটা করে দেই, দেখো যে ক ক দেখো কয়ে দেওয়া আছে যে 3.4 এর উপর পুনঃপুনিক মাইনাস দেখো 2.13 এর উপরে পুনঃপুনিক। তো আমরা কি করবো, আগে দেখো যে এই যে দশমিক ভগ্নাংশটা, এটার আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 1 আর এটার ক্ষেত্রেও 1, ঠিক আছে, সমান। কিন্তু দেখো প্রথম সংখ্যাটাতে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 0 আর এখানে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা 1, তার মানে কি এখানে আমরা দেখতেছি যে ভগ্নাংশ দুইটি অসদৃশ। তাহলে আমরা সদৃশ দশমিক ভগ্নাংশ প্রথমে রূপান্তর করে নেই। তাহলে দেখো আমরা এখানে লিখবো যে এখানে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বাধিক। দেখো যে সর্বাধিক আছে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা সর্বাধিক, দেখো এখানে আছে 1, তার মানে এখানে অনাবৃত অঙ্কের অঙ্ক সর্বোচ্চ 1। এবং দেখো যে এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা আমরা জানি যে কি, যে সংখ্যাগুলোর যে আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা থাকবে তাদের লসাগু। তাহলে এটা দেখো এটা হচ্ছে 1 ও আর এখানে হচ্ছে কত, যে 1 এর লসাগু তাহলে কত পাবো আমরা, হচ্ছে 1ই পাবো। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নেই। তাহলে দেখো এই সংখ্যাটা কত পাবো, দেখো 3.4 এর উপর পুনঃপুনিক, তার মানে 3.44 এভাবে করে বাড়াইতে হবে, কারণ অনাবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যা আমাদের একটা আর আবৃত্ত অঙ্কের অঙ্ক সংখ্যাও একটা, তার মানে এখানে 1 পুনঃপুনিক হবে। দেখো তাহলে 2.13 এর উপরে যদি পুনঃপুনিক হয় তাহলে এটা পাবো, দেখো যে 2.13 এর উপরে পুনঃপুনিক। এখন আমরা কি করবো, দেখো যে একটা হচ্ছে খাড়া চিহ্ন নিব, এরপরে খাড়া চিহ্ন নেওয়ার পরে বলছি কি, যে যেগুলো আবৃত দশমিক সংখ্যা দেওয়া থাকবে সর্ব বামে সেই সংখ্যাগুলোকে আমরা হচ্ছে 2টা লিখবো। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারতাম, যে 4 আর এখানে কি লিখতে পারতাম, যে 3, কারণ কি 4 এর উপরে পুনঃপুনিক আছে মানে ওটা বাড়তে থাকতো, আর 3 এর উপরে পুনঃপুনিক আছে মানে 3 বাড়তে থাকতো। এরপরে আমরা নর্মাল বিয়োগ করব। ওকে, তাহলে দেখো বিয়োগ, তাহলে দেখো এখানে যদি আমরা করি তাহলে এখানে পাবো হচ্ছে কত, 1, এখানে থাকবে হচ্ছে 1। ওকে, আর এখানে দেখো এখানে থাকবে আমাদের হচ্ছে 1 আর এটাতে থাকবে হচ্ছে 3 পয়েন্ট, এখানে হচ্ছে 1। ওকে, তাহলে অতএব দেখো আমরা, আর পুনঃপুনিক ছিল এটা, তার মানে এটার উপরে পুনঃপুনিক, অতএব নির্ণেয় বিয়োগফল। দেখো নির্ণেয় বিয়োগফল আমরা পাবো, দেখো 1.31 এর উপরে পুনঃপুনিক। ওকে, তাহলে এখানে আরেকটা নিয়ম আছে, দেখো যদি আমরা খাড়া নিয়ম না মানতে চাই তাহলে আমরা দেখবো যে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ যে সর্ববামে আছে সেখানে যদি দেখো যে উপরেরটা যদি আমাদের ছোট হয় এবং নিচেরটা যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা কি করব, যে হচ্ছে 1 মাইনাস করে দিব। ওকে, আর যদি উপরেরটা বড় হয় এবং নিচেরটা যদি ছোট হয় তার মানে কোনো আমাদের হাতে থাকবে না, তাই আমাদের কোনো কিছু বিয়োগ করতে হবে না। তাই ঠিক দেখো এখানে যদি সেম জিনিসটা করি আমরা, ধরো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে আমি পরিষ্কার করে দিলাম, তাহলে দেখো যে নর্মাল যদি আমি বিয়োগ করি, দেখো উপরে আমার আছে 4 আর নিচে আছে 3, তার মানে কি আমি নর্মালি বিয়োগ করলে 1 পাবো। যদি উপরে 3 থাকতো নিচে যদি আমার 4 থাকতো, তার মানে কি আমরা হচ্ছে এখানে থেকে 1 মাইনাস করে দিতাম। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক ওইভাবে দেখো অন্য আরেকটা ম্যাথ দেখি। দেখো যে আমরা হচ্ছে যদি ধরো এই গ নাম্বারটাই করি, দেখো যে গ নাম্বারে দেওয়া আছে, দেখো যে 8.49 আর হচ্ছে দেখো 5.356। তো এটার ক্ষেত্রে যেহেতু আমাদের আবৃত্ত দেওয়া নাই, দেখলে আবার আতঙ্ক একটা, তো এখানে কোনো কিছুই নাই, এখানে আমাদের হচ্ছে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা দেওয়া আছে 49 আর আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা নাই, মানে এখানে হচ্ছে
শূন্য। ওকে, তাহলে দেখো তো এখানে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা সর্বাধিক কত পাবো? তাহলে এটার ক্ষেত্রে আমাদের আছে দুইটা, আর এখানে কতটা? একটা। তার মানে সর্বাধিক অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আমাদের পাবো এখানে 2। ওকে, এরপরে দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা। তাহলে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা কত পাবো? এটার ক্ষেত্রে আছে কোনো নাই, এটার ক্ষেত্রে নাই, তাহলে এটা হচ্ছে 0 ও দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা হচ্ছে 2। তাহলে দেখো 0 এবং 2 এর যদি লসাগু করি তাহলে এটা পাবো আমরা হচ্ছে 2। এরপরে আমাদের কাজ হবে এটাকে হচ্ছে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে দেখো যে 8.49 এটাকে যদি বাড়াই তাহলে দেখো দশমিক বিন্দুর পরে আমাদের সংখ্যা থাকবে মোট হচ্ছে 4টা। তাহলে দেখো যে 8.49, তাহলে আর তো কোনো কিছু বাড়াইতে পারছি না, তার মানে এগুলো আমরা হচ্ছে 0 দিয়ে বাড়াই দিই। তাহলে দেখো দশমিক এটার উপরে অনুভূমিক দুইটা। আর হচ্ছে দেখো এখানে আবার সেম ভাবে দেখো যে 5.356, 5 এবং 6 এর উপর পুনঃপুনিক, তার মানে এটা পাবো দেখো যে 5.356। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কিন্তু আরো দরকার আছে, তার মানে আমাদের কোনটা বাড়বে? দেখো 5টা বাড়বে, তার মানে এখানে আমরা পাবো হচ্ছে 5। ওকে, তাহলে দেখো আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাগুলো আমরা দিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ কি হবে? যে সর্ববামে যে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলোকে আমরা হচ্ছে দুইটা জোড়ায় জোড়ায় বাইরে লিখবো। তাহলে দেখো এই যে এটা আর এটা 0 0, আর এখানে লিখবো আমরা হচ্ছে 6 5। ওকে, এরপরে আমরা হচ্ছে নরমাল বিয়োগ করে দিব। তাহলে দেখো যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা কি পাবো? তাহলে এখানে আমাদের থাকবে, এখানে থাকবে দেখো যে আমাদের হচ্ছে 5, আর এখানে হচ্ছে 7, তাহলে এখানে থাকবে হচ্ছে 3। তাহলে দেখো এইখান থেকে একটা হাতে কিন্তু আমাদের এখানে আসতেছে, তাই না? তাহলে এই হাতের যে থাকে সেই হাতে থাকাটাই আমরা হচ্ছে এখানে বিয়োগ করি। তাহলে দেখো তো এখান থেকে যদি আসে তার মানে এখানে আমরা পাবো হচ্ছে কত? 6, তাহলে উপরে থাকবে হচ্ছে 4, তাহলে এখানে আসলে 7, তাহলে এখানে 3, এখানে 6, তাহলে এখানে থাকবে হচ্ছে 3, আবার এখানে থাকবে না, তাহলে মানে এখানে থাকবে 1 পয়েন্ট, আর এখানে হচ্ছে পাবো 3। ওকে, আর এখানে দেখো পুরোপুরি ছিল হচ্ছে এটার উপরে আর এটার উপরে। ওকে, তাহলে অতএব দেখো অতএব নির্ণেয় নির্ণেয় বিয়োগফল বিয়োগফল পাবো আমরা হচ্ছে দেখো 3.1334 এর উপরে পুনঃপুনিক। তো আশা করি সবাই বুঝতে পারছি। যদি খারাপ চিহ্নটা আমরা না করতাম তাহলে এখানে আমাদের এরকম আসতো যে দেখো নর্মাল যদি আমরা বিয়োগ করতাম তাহলে এখানে কিন্তু আমাদের চলে আসতো কত? 5। সর্ববামে যেখানে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশগুলো দেওয়া শুরু হয়েছে সেখান থেকে আমরা দেখো যে উপরের দিকে দেখতে পাচ্ছি আমাদের ছোট সংখ্যা, আর নিচে আছে আমাদের বড় সংখ্যা। তার মানে কি এখানে একটা হাতে হাতে থাকবে, যদি অ্যাকুরেট আমরা বিয়োগফল পেতে চাই তার মানে ওই যে হাতে থাকাটা সেই সংখ্যাটা আমাদের কি করতে হয়? এখান থেকে বিয়োগ করতে হয়, 1 বিয়োগ করতে হয়। তাহলে এখানে আমরা দেখো 4 3 3 1 3 পয়েন্ট এত। তাহলে এই যে 3 এর উপরে পুনঃপুনিক আর হচ্ছে 4 এর উপর পুনঃপুনিক, এটাই ছিল আমাদের নির্ণয় আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক একইভাবে করে দেখো যে খ এবং গ এগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবা। এরপরে চলো এরপরে গুণ করি। দেখো গুণ করার ক্ষেত্রে আমরা কি করব? নরমাল দেখো আমাদের আবৃত আবৃত দশমিক ভগ্নাংশে দেওয়া আছে। তা প্রথমে আমরা আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব, তারপর সাধারণ ভগ্নাংশের নরমাল যেভাবে করে গুণ করি সেভাবে করে আমরা ক্যালকুলেশন করে আবার আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করে দেখাবো। তো দেখো যে যদি ক নাম্বারটা সমাধান করি, দেখো কয়ে দেওয়া আছে আমাদের হচ্ছে 0.3 এর উপরে পুনঃপুনিক ইন্টু দেখো 0.6 এর উপরে পুনঃপুনিক। তো আমাদের কাজ কি হবে? প্রথমে হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে দেখো যদি আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ দশমিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এখানে পাবো দেখো 3। ওকে, দশমিক বিন্দু ছাড়াই সংখ্যাটা লিখে দিলাম, এবং আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আমাদের এখানে 9। তাহলে দেখো ইন্টু এখানে দেখো, তাহলে এখানে পাবো 6 আর এখানে পাবো হচ্ছে 9। অনেকক্ষণ ধরে আমরা এখানে কিন্তু সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে রূপান্তর করে সাধারণ ভগ্নাংশে এটা আমরা দেখছি। দেখো তাহলে এখন আমরা যদি নর্মাল ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? দেখো যে 3 3 3 9। ওকে, 3 3 দুগুণা হচ্ছে আমাদের 6। তাহলে এটা ভগ্নাংশটা পাবো দেখো 2/9। কিন্তু আমাদের দেখো গুণ করতে বলছে, তার মানে কি আবৃত দশমিক ভগ্নাংশ আকারে তাহলে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে দেখো এটা আবৃত দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করি হচ্ছে দেখো 0.2222 এবার চলতে থাকবে, অর্থাৎ এটা আমরা লিখতে পারবো 0.2 এর উপরে পুরোপুনিক। ওকে, ঠিক একইভাবে করে দেখো যদি আরেকটা আমরা সমাধান করি। দেখো আমি হচ্ছে এই যে খ নম্বরটা করে দিচ্ছি। দেখো খ খ তার মানে হচ্ছে 2.4 এর উপরে পুনঃপুনিক ইন্টু দেখো 0.81 এর উপরে পুনঃপুনিক। তাহলে আমরা সেম কাজ করবো, আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নেই। তাহলে দেখো সাধারণ ভগ্নাংশে কি দশমিক বিন্দু ছাড়া এই সংখ্যাটা লিখে দিলাম বিয়োগ। এরপর আমাদের কাজ কি হবে? যে সংখ্যাটিতে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা, দেখো সংখ্যাটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে এখানে 2 মাইনাস করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের কি কাজ হবে? হরে দেখো যে আবৃত আছে 4 এর উপর একটা, তার মানে কি 9, আর দশমিক বিন্দুর উপরে কোনো অনাবৃত অঙ্ক সংখ্যা নাই, তাই এটা হচ্ছে আমাদের কোনো শূন্য নিতে হবে না। ওকে, তাহলে এটা দেখো 81, তাহলে এখানে কি -0 ডিভাইডেড বাই পাবো আমরা হচ্ছে 9। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে ক্যালকুলেশন করলে পাবো দেখো উপরে 22 ডিভাইডেড বাই 9 ইন্টু
81 ডিভাইডেড বাই 99। তাহলে দেখো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো দেখো 9 9 নং 81, তাহলে আর 9 কে 9 9 11 99, তাহলে দেখো 11 11 দুগুণা 22, তাহলে এই যে এটা পাবো আমরা হচ্ছে গুণফল 2। ওকে, ঠিক একইভাবে করে দেখো যে গ এবং ঘ তোমরা হচ্ছে নিজেরাই সমস্যার সমাধান করবা। এখন দেখো যে ভাগ করার প্রক্রিয়া, তাহলে আমরা যেভাবে করে গুণ করছি ঠিক একইভাবে করে আমরা কি করব, প্রথমে হচ্ছে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিব, এরপরে আমরা হচ্ছে নরমাল ভাগটাকে গুণ করে উল্টায় দিব, দেওয়ার পরে হচ্ছে ক্যালকুলেশন করলেই আমরা ভাগফল পেয়ে যাব। তো দেখো একটা উদাহরণ একটা দেখাই দিই। দেখো যে কয় দেওয়া আছে, দেখো যে কয় দেওয়া আছে যে 0.3 উপরে পৌনঃপুনিক ভাগ দেখো যে 0.6 এর উপরে পৌনঃপুনিক। ওকে, তাহলে এই সংখ্যাটাকে আমরা এখন কি করব, আবৃত দশমিক ভগ্নাংশ, তাহলে এখানে পাবো 3 আর এখানে পাবো কত 9, দেখো ভাগ, আর এখানে দেখো যে 6 আর এখানে কত পাবো আমরা হচ্ছে 9। ওকে, এরপর আমাদের কি ভাগের কাজটা করবো, দেখো 3 9, তাহলে ভাগটাকে যদি আমি ইনটু করি তাহলে এখানে ভগ্নাংশটা উল্টে যাবে, 9 ডিভাইডেড বাই কত পাবো 6। ওকে, তাহলে দেখো এখানে 9 9 কেটে দাও, তাহলে এখানে উপরে 3 একে 3 আর এখানে 3 দুগুণা 6, তার মানে 1 ডিভাইডেড বাই 2। যেহেতু আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ, তার মানে এটাকে আমরা লিখতে পারবো দেখো যে 0.5। ওকে, এটা একটা। এরপরে দেখো যে যদি আমি ঘ নম্বরটা করে দিই, দেখো এই যে ঘ নম্বরটা দেখো দেওয়া আছে যে 1.185, দেখো যে 1 এর উপরে পৌনঃপুনিক এবং 5 এর উপর পৌনঃপুনিক ভাগ দেখো যে 0.24 এর উপরে পৌনঃপুনিক। এখন আমরা কি করবো, দেখো যে সংখ্যাগুলোকে প্রথমে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নেই। দেখো যে 1185 দশমিক বিন্দু ছাড়াই লিখে ফেললাম, এবং আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে কত 1, অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা এখানে আছে 1 বিয়োগ করছি। এরপরে দেখো আমাদের কয়টা আছে, দশমিক বিন্দুর পরে আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা আছে 3টা, তার মানে আমরা এখানে হচ্ছে 3টা 9 নিয়ে নিলাম। ওকে, 3টা 9, আর এখানে দেখো দশমিক বিন্দুর পরে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা যেটা ওটা হচ্ছে আমাদের 0, তাহলে কোনো নাই, তার মানে আমরা হচ্ছে নিতে হবে না, তাহলে ভাগটারে ভাগ রেখে দাও। এরপরে দেখো দশমিক বিন্দু ছাড়া সংখ্যাটা লিখে দিই 24, এরপরে দেখো অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যাটা বিয়োগ করতে হবে, তো অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা তো এখানে নাই, তাহলে বিয়োগ করতে হবে না কোনো কিছু। তারপরে কি করবো, হরের কাজ, দেখো আবৃত দশমিক ভগ্নাংশ 2টা আছে, তার মানে 2টা আমরা 9 লিখবো, এবং দশমিক বিন্দুর পরে কোনো অনাবৃত অঙ্ক নাই, তাই এখানে আমাদের কিছুই লিখতে হবে না। তাহলে দেখো এটা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো 1184 পাবো, আর নিচে পাবো দেখো যে 999, আর দেখো ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে এখানে কি ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 99 ডিভাইডেড বাই 24। এটা যদি আমরা এখন নর্মাল ক্যালকুলেশন করি তাহলে যা আনসার পাবো সেটাই হবে আমাদের ভাগফল। ওকে, তাহলে দেখো 1184 ডিভাইডেড বাই 399 ইন্টু, ওকে, তাহলে এখানে পাবো দেখো যে 99 ডিভাইডেড বাই 24 ইকুয়াল টু, তাহলে দেখো এখানে পাবো আমরা 44 ডিভাইডেড বাই হচ্ছে 9। ওকে, তাহলে দেখো 44 ডিভাইডেড বাই 9 এটা ইকুয়াল টু যদি আমরা দিতে থাকি তাহলে এটা থাকবে দেখো যে 4.888, এভাবে করেই তোমার হচ্ছে আসতেই থাকবে। ওকে, তার মানে আমরা কি ডট ডট ডট, তাহলে আমরা পাবো দেখো যে 4.8 এর উপরে পৌনঃপুনিক। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক একইভাবে করে দেখো যে গ এবং খ এই ম্যাথগুলা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা। তো আশা করি সবাই বুঝতে পারছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।